আজকের এই বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগত। আমরা আজ সরাসরি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আক্ষরিক অর্থেই ভারতের রাজনীতিতে, বিশেষ করে তামিলনাড়ুতে একটা বড়সড় ভূমিকম্প তৈরি করেছে। হ্যাঁ, আমরা কথা বলছি রূপালী পর্দার এক মেগাস্টারের অবিশ্বাস্য উত্থান নিয়ে। কিভাবে মানুষের প্রবল উপহাসের শিকার হওয়া একজন সাধারণ ছেলে আজ তামিলনাড়ুর সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হলেন। কিভাবে তিনি 2026 সালের মুখ্যমন্ত্রী চেয়ারের দিকে এত জোরালোভাবে এগিয়ে যাচ্ছেন। চলুন স্লাইডগুলোর মাধ্যমে ধাপে ধাপে এই অসাধারণ যাত্রার পেছনের গল্পটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, একবার এই দুই সময়ের পার্থক্যটা একটু খেয়াল করুন তো। 1992 সালে যখন তিনি প্রথম অভিনয়ে এলেন, তাকে নিয়ে রীতিমতো হাসাহাসি করা হয়েছিল। আর আজকের 2024 সালের বাস্তবতাটা দেখুন। কোথায় সেই সংগ্রামরত অভিনেতা, আর কোথায় আজকের এই বিশাল রাজনৈতিক কিংমেকার। বুঝতেই পারছেন, সাফল্যের রাস্তাটা কিন্তু একদমই মসৃণ ছিল না। চরম প্রত্যাখ্যান থেকে ক্ষমতার শীর্ষে ওঠার এই রূপান্তরটা সত্যি অবিশ্বাস্য, তাই না? আর সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়টা হলো এই সংখ্যাটা 108। ভাবা যায়, প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই তার দল টিভিকে এমন এক অভাবনীয় স্ট্রাইক রেট দেখিয়েছে যা তামিলনাড়ুর দশকের পুরনো রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি নাড়িয়ে দিয়েছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে চিরশত্রু হিসেবে পরিচিত ডিএমকে এবং এআইএডিএমকেও নাকি এখন শুধু তাকে থামানোর জন্য নিজেদের ভেতর জোট বাঁধার কথা ভাবছে। একটা নতুন দলের জন্য এর চেয়ে বড় ইম্প্যাক্ট আর কী হতে পারে? কিন্তু এই উত্থানের গল্পটা জানতে হলে আমাদের দেখতে হবে একদম শুরুর দিকটা, প্রত্যাখ্যান এবং স্বজনপ্রীতির কলঙ্ক। এই উদ্ধৃতিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন 1992 সালের বাস্তব চিত্রটা ঠিক কতটা নির্মম ছিল। একজন সুপরিচিত পরিচালকের ছেলে হওয়া সত্ত্বেও মাত্র 18 বছর বয়সে যখন তিনি ক্যামেরার সামনে দাঁড়ালেন, তখন একটি জনপ্রিয় ম্যাগাজিন তাকে নিয়ে ঠিক এই কথাগুলোই লিখেছিল। চেহারার তীব্র সমালোচনা করে বলা হয়েছিল উনি নাকি নায়ক হওয়ার যোগ্যই নন। বুঝতেই পারছেন, কেরিয়ারের শুরুতেই এমন ভয়ঙ্কর অপমান যে কোনো মানুষের মনোবল পুরোপুরি ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আর সেই মারাত্মক প্রত্যাখ্যানের ধাক্কা সামলাতে না সামলাতেই চলে আসে এই হতাশাজনক সংখ্যাটি 7। মানে ক্যারিয়ারের শুরুতেই তার প্রথম 7টি সিনেমা বক্স অফিসে টানা ফ্লপ হয়। চারপাশ থেকে তখন তাকে ফ্লপ মেশিন বলে রীতিমতো ব্যঙ্গ করা শুরু হয়েছিল। অনেকেই হয়তো তখন ভেবেছিলেন ব্যাস এখানেই হয়তো ক্যারিয়ার শেষ। কিন্তু আসল খেলা তো কেবল শুরু হচ্ছিল। চলুন এবার দেখে নিই কীভাবে শুরু হলো সিনেমায় আর সেই আইকনিক ঘুরে দাঁড়ানোর গল্প। কিভাবে সেই তথাকথিত ফ্লপ মেশিন নিজেকে আজকের সুপারস্টারে পরিণত করলেন? মজার ব্যাপার হলো, সমালোচনার জবাবে তিনি কিন্তু কখনোই চিৎকার চেঁচামেচি করেননি। এর বদলে তিনি একেবারে নীরবে নিজের স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করলেন, মার্শাল আর্টে ট্রেনিং নিলেন, নিজের নাচের স্টাইলটাকে এমন এক লেভেলে নিয়ে গেলেন যা আজ পুরো ভারতে আইকনিক, আর অভিনয়ে আনলেন দারুণ পরিপক্কতা। আর রেজাল্ট, ঘিল্লির মতো মেগা হিট সিনেমা, যা ছিল তামিলনাড়ুর ইতিহাসে প্রথম 50 কোটি রুপি আয় করা সিনেমা। এমনকি বলিউডে ওয়ান্টেড বা হলিডের মতো ব্লকবাস্টারগুলো কিন্তু তার সিনেমারই রিমেক। এইভাবেই চরম প্রত্যাখ্যান থেকে তৈরি হলো তার বিশাল এক অনুগত ফ্যানবেস। অবশ্য এই যাত্রাপথে বেশ কিছু পারিবারিক বিবাদ এবং বিতর্কের মুখেও তাকে পড়তে হয়েছে। যেমনটা আমাদের সোর্স রিপোর্টেও খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে, তার এই সুপারস্টারডামের পথটা ব্যক্তিগত জীবনে একদমই মসৃণ ছিল না। ভাবুন তো, 2020 সালে নিজের বাবা যখন তার নাম ব্যবহার করে অনুমতি ছাড়াই একটা রাজনৈতিক দল গঠন করে ফেললেন, তখন বাধ্য হয়ে তাকে নিজের বাবার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নিতে হয়েছিল। আবার 2023 সালে দেখে সহ অভিনেত্রী তৃষার সাথে গুঞ্জন, কিংবা সম্প্রতি স্ত্রী সঙ্গীতার বিবাহ বিচ্ছেদের আবেদনের মতো অত্যন্ত সংবেদনশীল পারিবারিক সংকটের মধ্যেও তিনি কিন্তু পাবলিকলি একদম চুপ থেকেছেন। কোনো অ্যাগ্রেসিভ রিয়াকশন নেই, জাস্ট নীরবতা। এই অবিশ্বাস্য স্থিতধীর মানসিকতাই কিন্তু তার একটা বড় সিগনেচার। আর এই নীরবতার আড়ালেই কিন্তু লুকিয়েছিল তার 10 বছরের এক বিশাল মাস্টার প্ল্যান। সাধারণ মানুষ যখন তার সিনেমা আর ব্যক্তিগত জীবনের বিতর্ক নিয়ে ব্যস্ত, পর্দার আড়ালে তখন নীরবে সাজানো হচ্ছিল এক বিশাল রাজনৈতিক ব্লুপ্রিন্ট। ব্যাপারটা কিন্তু রাতারাতি হয়নি। 2013 সালে তার থালাইবা সিনেমা মুক্তির সময় তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতার সরকার যখন তীব্রভাবে বাধা দেয়, সেটাই ছিল তার জন্য একটা বড় ওয়েক আপ কল। তিনি খুব ভালোভাবে বুঝতে পেরেছিলেন যে সিস্টেমে যদি সত্যি কোনো বদল আনতে হয়, তাহলে শুধু সিনেমায় হিরো সাজলে হবে না, সরাসরি রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে হবে। আর এরপর পরের 10টা বছর তিনি কি নিখুঁতভাবে কাজ করেছেন সেটা ভাবলে অবাক হতে হয়। ট্রেডিশনাল রাজনীতির রাডারের একেবারে বাইরে থেকে তিনি সরাসরি তৃণমূলের মানুষের সাথে কানেক্ট করা শুরু করলেন। হাসপাতাল বানালেন, লাইব্রেরি, কোচিং সেন্টার তৈরি করলেন, নিজের সিনেমাগুলোকে ব্যবহার করলেন মানুষের মনোভাব বোঝার এক বিশাল ডেটা ল্যাব হিসেবে। আর সবচেয়ে মাস্টারস্ট্রোকটা কি জানেন? তিনি তার সাধারণ ফ্যান ক্লাবগুলোকে একটা সুশৃঙ্খল আন্ডারগ্রাউন্ড পলিটিক্যাল ক্যাডারে পরিণত করে ফেললেন, যার পেছনে সাপোর্ট দিচ্ছিল এক বিশাল ডিজিটাল আর্মি। যেখানে সাধারণ রাজনীতিকরা বিশাল শো অফ করে বা প্রকাশ্যে দান খয়রাত করে জনসমর্থন টানার চেষ্টা করেন, সেখানে তিনি মানুষের মন জয় করেছেন তার নীরব কাজের মাধ্যমে। যেমন ধরুন, নিজের প্রয়াত বোন বিদ্যার স্মরণে তিনি গোপনে কোটি কোটি টাকা দান করেছেন। আবার 2021 সালে মুদ্রাস্ফীতির কারণে সাধারণ মানুষ যখন হিমশিম খাচ্ছে, তখন তাদের সাথে একাত্মতা প্রকাশ করতে তিনি দামি গাড়ি ছেড়ে স্রেফ একটা সাইকেল চালিয়ে ভোট দিতে গিয়েছিলেন। এই ছোট ছোট কিন্তু শক্তিশালী মেসেজগুলোই সাধারণ মানুষের মনে তার জন্য একটা পার্মানেন্ট জায়গা করে দিয়েছে। এর পরের বিষয়টা খুবই ইন্টারেস্টিং, ধর্মের ঊর্ধ্বে তামিল পরিচয়।
তার রাজনৈতিক প্রভাব যখন হু হু করে বাড়ছিল, স্বাভাবিকভাবেই প্রতিপক্ষরা তাকে দমানোর জন্য ধর্মকাট খেলার চেষ্টা করেছিল। তার জন্মনাম জোসেফ বিজয়ারকে সামনে এনে একটা মেরুকরণ তৈরির চেষ্টা করা হয়, কিন্তু তিনি অত্যন্ত ব্রিলিয়েন্টভাবে এই আক্রমণটা সামলে নেন। তিনি একদম ষোলসাপটা বলে দিলেন, আমি সবার আগে একজন তামিল। তিনি প্রমাণ করে দিলেন যে সব ধর্মের ঊর্ধ্বে উঠে তিনি তামিল ভাষা ও জাতির অহংকারকেই সবার উপরে রাখেন। বিভিন্ন ধর্মীয় স্থানে তার উপস্থিতি এই বার্তাটাকেই আরও জোরালো করে, আর এই একটা মুভির সব বিরোধী আলোচনা একেবারে চুপ হয়ে গেল। আর এই সমস্ত হিসেব নিকেশ করা পদক্ষেপগুলোর চূড়ান্ত লক্ষ্যই হল 2026 সালের মুখ্যমন্ত্রীর পদ। একটু খেয়াল করে দেখুন তো এই লাইসেন্স প্লেটটা। দর্শকরা আক্ষরিক অর্থেই চমকে উঠেছিলেন যখন তারা খেয়াল করলেন যে তার গোট সিনেমায় একটি গাড়ির নাম্বার প্লেটে সরাসরি CM 2026 লেখা ছিল। এটা কিন্তু কোনো ভুল বা কাকতালীয় ব্যাপার ছিল না, এটা ছিল তার সমর্থকদের জন্য একটা স্পষ্ট বার্তা। আজকের এই রাজনৈতিক ভূমিকম্প অনেক আগে থেকেই প্ল্যান করা, আর তার এই মাস্টার প্ল্যান যে কতটা গ্রাউন্ড লেভেলে কাজ করছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই ঘটনাটা। ভাবা যায় তার নিজের ব্যক্তিগত গাড়ি চালকের ছেলে তারই দল টিভি কেড়ে টিকিটে দাঁড়িয়ে একটা MLA আসন জিতে নিয়েছে। এর চেয়ে বড় গণতান্ত্রিক ক্ষমতায়ন আর কি হতে পারে বলুন? এই জিনিসটাই তামিলনাড়ুর সাধারণ ভোটারদের সবচেয়ে বেশি ইমোশনাল করে তুলেছে। তো সব শেষে এসে পুরো ব্যাপারটা কোথায় দাঁড়াচ্ছে? এখন তিনি যখন সরকার গঠনের জন্য রাজভবন থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণের অপেক্ষায়, তখন তামিলনাড়ুর ভোটারদের মনে একটাই বিশাল প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রূপালী পর্দায় যিনি বারবার অন্যায়ের বিরুদ্ধে লড়েছেন, সাধারণ মানুষকে বাঁচিয়েছেন, সেই রিল লাইফের হিরো কি এবার বাস্তব রাজনীতির ময়দানেও সেই একই ক্যারিশমা দেখাতে পারবেন? চরম প্রত্যাখ্যান থেকে শুরু হওয়া এই ছেলেটার আজকের এই অবস্থানে আসাটা সত্যি এক রূপকথার মতো। এই স্লাইডগুলোতে আমরা আজ যা দেখলাম তা আমাদের এই বিশাল রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে আরও গভীরভাবে ভাবতে বাধ্য করে। আজকের এই বিশ্লেষণ আমরা এখানেই শেষ করছি। কি মনে হয় আপনাদের? এটা নিয়ে অবশ্যই ভাববেন।